বেশ কয়েক ঘন্টা বাকি আছে উপনির্বাচনের ফল বেরোতে। আগেরবার দেখা গেছিল যে 6টার মধ্যে একটা সিট মাদারিহাট আপনাদের ছিল। এইবারে কি মনে হচ্ছে কি হবে? কারণ আপনাদের বিরোধী দলের একাধিক নেতা থেকে নেতৃত্ব সবাই বলছে যে ভোট করতে দেওয়া হয়নি, ভোট করতে দেওয়া হয়নি। ভোট তো করতে দেওয়া হয়নি, সেটা আমরা বলছি না, আপনাদের ক্যামেরাতে ধরা পড়েছে। আমরা দেখেছি আমাদের ক্যান্ডিডেটদের কিভাবে মারা হয়েছে ক্যান্ডিডেট থাকাকালীন, সেদিন ইলেকশন চলাকালীন। সুতরাং এখানকার যে সিইও আছেন ইলেকশন কমিশনের, সে একজন হচ্ছে মমতার দালাল। সে ডিসেম্বর রিটায়ার হবে। এরপর থেকে সঠিক নির্বাচন আমরা আশা করছি, এবং আমরা যেভাবে সংগঠন তৈরি করছি, আমরা এরপরে 100% এখানেও আমরা হয়তো কিছু সিট জিতবো। এরপরে আসল যে নির্বাচন 2026-এ মানুষের জনমত প্রতিফলিত হবে। সেখানে তো অলরেডি সংগঠনের ভেতরে রদবদল শুরু করে দিয়েছে। সূত্রের খবর বলছে যে তৃণমূল কংগ্রেস। আপনাদের সংগঠনের কি অবস্থা? কারণ মদন মিত্র কিন্তু বলেছে যে বিরোধীরা যদি প্রতিটি ব্লকে ব্লকে স্ট্রং থাকতো তাহলে কিন্তু শাসকদের এই বারবারন্ত হতো না। আপনারা কি স্ট্রং নন প্রত্যেকটা ব্লকে? না দেখুন, আমরা তো আমি আপনাকে তো সব কিছু দেখালাম। আপনাকে দেখুন, আজকে আমাদের ফেডারেল স্ট্রাকচারে কনস্টিটিউশনে কতগুলো জায়গা আছে। কোনো কিছু গণ্ডগোল হলে আমরা আলটিমেটলি কিন্তু পুলিশের কাছে যাব, পুলিশের কাছে এফআইআরটা পুলিশের কাছে করতে হবে। আমরা কিন্তু ডিরেক্টলি এনআইএর কাছে পৌঁছে যাব না। তো সুতরাং আপনি যখন সেই পুলিশটা যখন কোনো উর্দি ধরা হবে, তখন আপনি কী করবেন? আপনি এখানে বসে ফুটপাতে আপনার ইন্টারভিউ নিচ্ছেন। এখানে তো ফুটপাতের মালিক হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এবং আমাদের এটা দেখার দায়িত্ব হচ্ছে ট্রাফিক পুলিশ। তো সেখানে যদি উনি এখন যে এসে তা উৎপাত করেন, তার জন্য তো আপনি যদি কমপ্লেন করতে হয় তাদেরকেই করতে হবে। তার জন্য তো আপনি এনআইএটাকে আনবেন না বা আর্মির কাছে যাবেন না। তো সুতরাং আমাদের যদি সেই পুলিশটা যদি তৃণমূল উর্দি ধরা হবে, যদি কোনো গণ্ডগোল হবে, যেমন আজকে দেখুন না, এই তৃণাঙ্কুর নিয়ে এত কথা বলছে। তৃণাঙ্কুলের এগেনস্টে এফআইআরটা ও পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল। তার এগেনস্টে কোনো স্টেপ হয়েছে? কোনো কিছু দেখতে পেয়েছেন? কেউ দেখতে পাননি। আজকে এই সুশান্ত ঘোষকে যারা গুলি চালিয়ে গেছে, এই যে আমরা আপনার গুলশান কলোনি কথা বলছি, তার এগেনস্টে কী স্টেপ নিয়েছে? এই যে আপনাকে আমি এতগুলো তথ্য দেখালাম, যেগুলো আমরা দুর্গাপুজোর সময় আমরা কমপ্লেন করেছি তিলজলা থানায়, তার এগেনস্টে শুভেন্দু অধিকারী বারবার সেটা সবাইকে জানিয়েছে। আপনার টুইট করে সবাইকে ট্যাগ করে দেওয়া হয়েছে, কলকাতা মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে। তার স্টেপটা কী নেওয়া হয়েছে আপনি বলুন? কিন্তু সেখানে তো আপনারা রোহিঙ্গাদের কথা বলছেন। এই ভারত সরকারে মোদি তো হাসিনাকে 100 দিন ধরে আমাদের ভারতে রেখে দিয়েছেন, কোথাও গিয়ে আশ্রয় দিয়েছেন। কেন্দ্রীয় সরকার কেন কোনো স্টেপ নিচ্ছে না, রোহিঙ্গা একটা অনুপ্রবেশকারী। তার সাথে আপনি একটা দেশ থেকে এখানে অ্যাসাইলাম চেয়ে আসা, উনি তো দেখুন আজ অব্দি উনি তো একটা দেশের প্রধানমন্ত্রী। তো উনি ভারতবর্ষে এসে থাকবেন না? কোথায় থাকবেন? অন্য জায়গায় থাকতে পারেন। উনি তো উনি তো এখনও ওখানে রেজিগনেশন দেননি, আমরা রেজিগনেশন ওনার লেটার দেখতে পাইনি। তো উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই দেশকে স্বাধীনতা করার জন্য আমাদের প্রায় 1.5 লাখ মতো জওয়ানরা শহীদ হয়ে গেছে, আমাদের প্রচুর হিন্দু বাঙালিদের প্রাণ চলে গেছে, সেই দেশের প্রধানমন্ত্রী এসে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে থাকবেন, তাতে অসুবিধা কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা সবসময় ছাত্র সমাজ, যুব সমাজ যে এগিয়ে থাকার কথা, তাদের নিয়ে কথা শুনেছি। আজকে দেখতে পাচ্ছি যে তৃণমূলের অন্দরই নেতা মন্ত্রীরা কোথাও গিয়ে সেই যুব সমাজকেই আক্রমণ করছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথা, সেটা কি দলে কোথাও গিয়ে গুরুত্ব হারাচ্ছে? আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি যখন নিজে বলেন যে উনি ছাত্র রাজনীতি করতে এই একটা জায়গায় পৌঁছে গেছে, অথচ উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচেয়ে প্রথম যেটা করেছেন, যে ডেমোক্রেসি রক্ষা করতে পারেননি, সব স্কুল কলেজ মেডিকেল কলেজ সব জায়গায় ইলেকশন বন্ধ করে দিয়েছেন। কিসের জন্য? তার কারণ হচ্ছে উনিও জানেন যে ছাত্র সমাজের কথা বলেন, আপনি চলে যান না, বিভিন্ন কান কাটা লোকজন আছে আপনার এই শিয়ালদা চত্বরে, সুরেন্দ্রনাথ কলেজের অদূরে, সেখানে দেখবেন কান কাটা, সেও ছাত্রনেতা, তার ছেলেও ছাত্রনেতা। তো এই হচ্ছে আজকে ছাত্র রাজনীতির অবস্থা পশ্চিমবঙ্গে। তো সেই জন্য সেখানকার আজকে যে তার সভাপতির এগেনস্টে এফআইআর করছে পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু তারপর কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তার এগেনস্টে তাদেরই দলের একজন নেতা সে কথা বলছে, আবার আরেক দলের নেতা যাকে হয়তো উনি টাকা পয়সা তুলে দেন, সে আবার অন্য কথা বলছেন। তো এই হচ্ছে আজকে ছাত্র রাজনীতি ও যুব সমাজের অবস্থা পশ্চিমবঙ্গে মমতা সরকার করেছেন। আমরা যে তৃণমূলের অন্দরে দেখতে পাচ্ছি মদন মিত্র কটাক্ষ করছে কুণাল ব্যানার্জিকে এবং কুণাল বন্দ্যোপাধ্যায় আবার মদন মিত্রকে, এটা কি তাহলে পুরো ইস্যুটাকে ওনাদের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এটা চলছে? না, একদমই তাই। উনি যখনই দেখবে, যখনই আরজিকর থেকে শুরু করে তুমি যে কোনো ইস্যু, যখনই এরকম কোনো গণ্ডগোল হবে, তখন কে কত জলে নেমে স্নান করেছে, কে কি ড্রেস পরেছে, কে লাভলি বলেছে, কে লাভলি বলেনি, কে কাছের গাছ ভেঙে ফেলছে, এইসব নিয়ে চর্চা শুরু করে দেয়। এবং আমাদের কিছু মিডিয়া বন্ধুরা এইসবের টপিক নিয়ে কথা বলে, যে কখন কোন তোলাবাজকে তারা ডেপুটি সিএম বানাবে, কোন তোলাবাজকে ডেপুটি সিএম থেকে বানাবে না, এগুলো নিয়ে কথাবার্তা শুরু হয়। তো সুতরাং এগুলো হচ্ছে মানুষের
যে চোখ যেদিকে যাচ্ছে যে ইস্যুতে আছে গুলশান কলোনি, এখান থেকে খুব বেশি হলে 2 কিলোমিটার রাস্তা কি 1 কিলোমিটার রাস্তা, সেখানে আজকে যেভাবে রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে আমাদের কলকাতার বুকে, সেইখান থেকে মানুষের চোখ ঘুরিয়ে নেওয়ার জন্য এইসব হচ্ছে। কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম যে মন্তব্য করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে নিলে তৃণমূলটা থাকবে না, আপনারাও কি তাতে সমর্থন করছেন? দেখুন, এই কার ছবি সরালে থাকবে আর থাকবে না, এই ফিরহাদ হাকিম তো ওনার কনস্টিটিউয়েন্সিকে মিনি পাকিস্তান বলেছিলেন। তো উনি তো কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন যখন সিবিআই ওনাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যাচ্ছিল, উনি কলকাতার জন্য নাকি কোনো কাজ করতে পারছেন না। তো আমরা কলকাতার কথা বলছি, তুমি আজকে সারা কলকাতায় ঘোরো, একটা রাস্তা যদি তুমি প্যাচওয়ার্ক ছাড় দেখতে পারবে। প্যাচওয়ার্ক মানে কি, রাস্তাটা হচ্ছে না, যা সেটা ভেঙে গেছে, ওখানে কোনো রকম এসে প্যাচওয়ার্ক করে দিচ্ছে। সেই জন্য পুরো সম্পূর্ণ রাস্তা কলকাতার, আমি একটা সামান্য কথা বলছি, সম্পূর্ণ রাস্তা কলকাতার ভাঙাচোর অবস্থায় আছে। তুমি একটা গাড়ি নিয়ে বেরোলে হেলতে দুলতে যাবে। তো সুতরাং আজকে এই হেলানো রাস্তার যে হাল সেটা বেহাল। আমরা যে এখানে বসে আছি সেটা কসবা এলাকার আন্ডারে পড়ে। তো আমরা দেখলাম জমি দখল, পুকুর ভরাট নিয়ে দুদিন ধরে যা চলছে, কি বলবেন এইখানে কত জমি রয়েছে যা বেআইনি দখল হয়েছে বা পুকুর ভরাটের কাজ হয়েছে? না দেখুন, পুরোটাই চলছে তৃণমূলের অঙ্গুলি হিলনে। এখানে আমাদের সম্মানীয় জাভেদ খান, উনি এমএলএ, ওনারই অঙ্গুলি হিলনে এবার উপর নেতৃত্বের অঙ্গুলি হিলনে আজকে এভাবে চলছে। এখানে একের পর এক জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, ভরাট হয়ে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশকারী তারা এসে এখানে বসতি করছে। শুধু ভোট ব্যাংক ওনার বাড়ছে। আমি তোমাকে একটা জাস্ট দেখাই, এই তোমার বিরোধী দলনেতা অলরেডি একটা টুইট করেছিলেন পুজোর সময়। এটা হচ্ছে ওনার ওয়ার্ড, ওনার ছেলে যেখানকার কাউন্সিলর সেই ওয়ার্ড, তার হচ্ছে এইটা ভিডিও। তো এইখানে এই জলাজমিটা এনারা ভরাট করছেন এবং ভরাট করে ওখানে কিছু উদ্বাস্তুরা বাস করতো, তাদেরকে মেরে পিটিয়ে তুলিয়ে দিয়েছেন। তুলে সেই জলাজমি ভরাট করছেন, ভরাট করে ওখানে ওটা শালি জমি উনি করতে পারেন না, কিন্তু তবুও ওটা ভরাট করে ওখানে প্রবণী করার চেষ্টা করছেন। সেই জন্য আমরা বিরোধী দল হিসাবে সেখানকার যে আমাদের নেতৃত্ব, তারা সবাই মিলে আপনার তিলজলা থানায় তার কমপ্লেন করেছেন। এটা হচ্ছে তার কপি। কি হয়েছে? কিছু হয়নি, কোনো জায়গায় কোনো তোলপাড় হয়নি, কোনো আলোড়ন হয়নি, আমি দেখতে পাইনি। আমরা এটা কখন দেখে শুরু করলাম, যখন এই যারা আজকে যাদেরকে এনে বসাচ্ছেন, উনি যে রোহিঙ্গাদের উনি বসাচ্ছেন, তাদের মধ্যে থেকে একজন যখন তৃণমূলেরই এক কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে। তার কারণ হচ্ছে এরা যখন হিন্দু মুসলমান কথা যখন হয়, তখন দেখবেন যেখানেই মুসলমানদের পার্সেন্টেজ বেড়ে যায় তখনই ওখানে আর সেকুলার বলে কিছু থাকে না। তো সেরকম ওখানকার যে আফরোজ, তিনি আজকে ভাড়া করে এনে সুশান্ত ঘোষ, একজন হিন্দু তৃণমূলের লিডার, তার উপর গুলি চালিয়েছেন। কিসের জন্য? যে ওনার বেআইনি দখল করে রেখেছেন নাকি কিছু জমি। তো তারপর আপনি এই গুলশান কলোনির নাম শুনেছেন। সেখানে আমরা বলছি না, বিভিন্ন রিপোর্ট বা ওখানে কি আপনি দেখতে পারবেন, ওখানে মাত্র 5,000 লোকের ভোটার মানে ভোট দিতে পারে, অথচ ওখানে বসতি প্রায় 50,000-এর মতো হয়ে গেছে। তো সেটা কিসের ইঙ্গিত করে? তার ব্যাপারে কি আপনার মমতা ব্যানার্জি দেশের আমাদের এই পশ্চিমবঙ্গের সিএম উনি কোনো স্টেপ নিয়েছেন? কিছু নেননি। শুধু ভোট ব্যাংক পলিটিক্স করছেন, এই মুসলমান সম্প্রদায়দের শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। আজকে শুধুমাত্র এখানে আসার পর তাদের আধার কার্ড, ভোটার কার্ড এই তৃণমূলের নেতারা কিছু টাকার বিনিময় করে দিচ্ছেন, তারপর এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এবং যখন ভারতবর্ষের কর্ণাটকা থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে তাদের ধরা হচ্ছে, দিল্লি থেকে ধরা হচ্ছে, তাদের যে বীজ সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে তারা এই কার্ডফাট বানিয়েছিলেন। এরকম অনেক রিপোর্ট আছে, তোমরা যদি দেখতে চাও আমি তোমার একটার পর একটা রিপোর্ট দেখিয়ে দেবো। তো সুতরাং এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে অনুপ্রবেশকারীদের সেফ জোন। এটা সেই সিপিএম সরকারের আমল শুরু হয়েছিল, সেটা এখনও চলছে। কিন্তু সেখানে দাদা জাভেদ খানই তো বলছে যে আমরা কোনো কথা বলতে পারি না, আমরা কথা বলতে গেলে প্রমোটারদের টার্গেট আমরাই হয়ে যাই। তো যখন কথা বলতে পারেন না, তো রেজিগনেশন দিয়ে দিন। রেজিগনেশন দিয়ে উনি তো একটা মমতা সরকারের ক্যাবিনেটের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উনিও ওনার কথাও যদি না শোনে, তাহলে সত্যি কথা ভাবুন যে আজকে সাধারণ মানুষের, যারা সাধারণ বাঙালি, যারা এই কসবার বাসিন্দা, তাদের কি অবস্থা। আজকে 66 ওয়ার্ডের যেই লিডটা উনি নেন প্রতি ইলেকশানে, সেই অন্যান্য অনেক সব ওয়ার্ডে উনি প্রায় হেরে যান, কিন্তু ওই 66 ওয়ার্ডের লিড, যেই লিডগুলো উনি এসে বসান, এই রোহিঙ্গাদের লিড, সেই লিডে উনি জেতেন। তো উনার যদি কথা না শোনেন, তাহলে ওনার রেজিগনেশন দিয়ে বাড়িতে বসে থাকা উচিত। কিন্তু